নোরা ইতস্ততায় পড়ে গেল। রেশমির কথায় কি বলবে, বলা ঠিক হবে। যদি এখানে রেশমির দোষ নেই, রেশমি বলেই যে ওকে সেই কাজ করতে হবে এমন তো নয়। সিগারেটের কার্টুন নোরা নিজের ইচ্ছেই অনেককে দিয়েছে, এখানে রেশমির কি দোষ? রেশমি তো আর জোর করে ওকে দিয়ে কিছু করায়নি। নোরা বলল, জেনেছি। কিভাবে জেনেছো? আর তোমার তো সিগারেটের গন্ধও সহ্য হয় না, তাহলে আমাকে দিলে কি মনে করে? আপনি কিভাবে জানলেন আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না? আমি আসার পর থেকেই অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছ, এটা দেখেই বুঝেছি তোমার কষ্ট হচ্ছে। একটু থেমে অনেক আবার বলল, আচ্ছা, আমাকে এসব গিফট করলে আমি খুশি হব, এই আইডিয়াটা তোমাকে কে দিল? নোরা চুপ। অনেক জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার বলল, দেখো, আমি জানি আইডিয়াটা তোমার না, এই ধরনের বুদ্ধি তোমার মাথায় আসতেই পারে না। আর তোমাকে বোকা বানানো কত সহজ, তাই সত্যিটা বলো, মেইন কালপ্রিট কে? নোরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। অনেক কিছুক্ষণ উত্তরে অপেক্ষা করলো, তারপর বলল, আচ্ছা, না বলতে না চাইলে থাক, বাদ দাও। কিন্তু একটা সত্যি কথা কি জানো? কি? স্মোকিংয়ের প্রতি আমার অ্যাডিকশান ছিল, এটা ঠিক, কিন্তু আমি স্মোকিং ছেড়ে দিয়েছি প্রায় 4 বছর আগে। নোরা অবাক হয়ে তাকালো। অনেক নরম গলায় বলল, সরি। সরি কেন? নোরার প্রায় নিঃশ্বাস আটকে আসছে। হঠাৎ এই জিনিসটা দেখে মাথা গরম হয়ে গিয়েছিল, তাই অনেক কিছু বলে ফেলেছি তোমাকে, সেজন্য সরি। নোরা আনন্দের সাগরে ভাসছে, খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল। যদিও দোষটা তারই, তবু অনেক ওকে সরি বলেছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। নোরা উত্তেজিত হয়ে বলল, ছি ছি স্যার, আপনি কেন সরি বলছেন? ভুলটা তো আমারই ছিল। আমি আপনাকে এই ধরনের উপহার দেওয়া উচিত হয়নি, তাই সরি আমার বলা উচিত। আমি সরি, খুব সরি। অনেক হাসলো, তারপর বলল, সিগারেট খাওয়া তো 4 বছর আগেই ছেড়ে দিয়েছিলাম, তখন ডেঞ্জারাস অ্যাডিকশান ছিল। এখন তার 1%ও নেই, গন্ধটাও সহ্য হয় না। আজ অনেকদিন আধ ঘন্টায় 2টা শেষ করলাম, তাও তোমার জন্য। আমার জন্য কেন? না মানে, তুমি গিফট না করলে তো আমি খেতাম না, তাই বলছি। ও, তাহলে আমি আপনাকে খেতে বাধ্য করেছি। বাধ্য করনি, সুযোগ করে দিয়েছো। স্যার, আসলে আমি বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন। তুমি কি চাও আমি তোমার দেয়া 1 কার্টুন শেষ করি? তাহলে কিন্তু আবার আগের অভ্যাসে ফিরে যেতে হবে। স্যার, আমি কিছুই চাই না, আমি শুধু আপনাকে খুশি করতে চেয়েছিলাম। খুশি করার জন্য আরও অনেক উপায় ছিল। তাছাড়া আজকে তোমাকে দেখে আমি এমনি খুশি হয়ে গিয়েছি, সুন্দর লাগছে। লাল রঙে তোমাকে এত ভালো বানায় জানা ছিল না। নোরা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, অনেক তার প্রশংসা করলো। এটাকে শুধুই তাকে খুশি করার জন্য বলল, নাকি সত্যিই মন থেকে বলল? যে কারণেই বলুক, বলেছে তো, এটাই বড় কথা। নোরা নিজেকে সার্থক মনে হচ্ছে। অনেক বলল, শোনো নোরা, সরলতা ভালো, কিন্তু বোকামি না। তুমি বোকামি করেছো। এই জিনিসটা আমাকে দেওয়ার আগে অন্তত একবার চিন্তা করা উচিত ছিল। টিচারকে মানুষ এসব গিফট করে, কমন সেন্স নেই? ও সরি, তোমার তো আসলেই কমন সেন্স নেই, ভুলে গেছিলাম। নোরা মাথা নিচু করে বলল। স্যার, আপনি আবার শুরু করলেন? অনেক হেসে উঠল, কি যে সুন্দর সেই হাসি। নোরা নিচে নেমে দেখলো অন্তরা সেজুতি এখনো দাঁড়িয়ে আছে। নোরা অন্তরাকে নামতে দেখে জিজ্ঞেস করলো, কি রে, তুই কই ছিলি এতক্ষণ? তোকে কত খুঁজলাম। নোরা বলল, পরে বলছি, তার আগে বল, তোরা অনিক স্যারকে কি বলে কনভিন্স করেছিস? সেজুতি আর অন্তরা একবার চোখাচোখি করলো। সেজুতি বলল, আমরা আবার কখন অনিক স্যারকে কনভিন্স করলাম? নোরা বলল, কনভিন্স করিসনি, কিছু বলিসনি? অন্তরা বলল, বলার সুযোগই হয়নি। তুই ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর অনিক স্যার অনেকক্ষণ চুপ করে চেয়ারে বসেছিলেন, তারপর আমাদের ছুটি দিয়ে দিলেন, আমরা সবাই বের হয়ে গেলাম, কিন্তু উনি তখনও বসেছিলেন, ওনার সাথে কোনো কথাও তো হয়নি। নোরা বলল। সেজুতি বলল, স্যার তোর কাছে গিয়েছিল? নোরা বলল, হ্যাঁ, সরি বলেছে। সেজুতি আর অন্তরা অবিশ্বাস্য নজরে তাকালো। কি সত্যি? নোরা হাসি মুখে মাথা নেড়ে বলল। তারপর ওদেরকে সব কাহিনী শোনালো। সেজুতি হাসতে হাসতে বলল, সত্যি করে বলতো, সিগারেটের সাথে কি তাবিজ মেশানো ছিল? স্যার কি খেয়ে পাগল হয়ে গেছে? নোরা বলল, জানি না, কিন্তু আজকে আমি খুব খুশি, তাই তোদেরকে ট্রিট দিব, আয়। অন্তরা বলল, ট্রিটটা আমার বেশি পাওয়া উচিত, কারণ আমিই তোকে এভাবে সাজিয়েছি, যা দেখে স্যার ফিদা হয়ে গেছে। নোরা বলল,
তুই আবার বেশিই ভাবছিস। স্যার ফিদা হয়নি, শুধু সুন্দর বলেছে। অন্তরা বলল। আরে ওটাই, সরাসরি বলেননি, আকার ইঙ্গিতে বুঝিয়েছে। নোরা মুখে অন্তরার কথা অগ্রাহ্য করলেও ভেতরে ভেতরে খুশির জোয়ারে ভাসছিল। একসঙ্গে স্কুটারে বসলো তারা। সে যদি বসতে বসতে বলল, দোস্ত, তুই যখন অনিক স্যারকে গিফট দিতে গিয়েছিলি আর অনিক স্যারের পাশে দাঁড়িয়েছিলি, তোদেরকে দেখতে এত কিউট লাগছিল, মনে হচ্ছিল মেড ফর ইচ আদার, একদম পারফেক্ট জুটি। অন্তরা বলল, হ্যাঁ, একদম একদম ঠিক বলেছিস, আমার কাছেও খুব ভালো লাগছিল দুজনকে একসাথে দেখতে। নোরা চোখ বড় বড় করে বলল, সিরিয়াসলি নাকি আমাকে খুশি করার জন্য বলছিস? সে যদি বলল, না দোস্ত, একদম না, খুশি করার জন্য কেন বলবো, সত্যি তোদেরকে একদম দেখতে খুব ভালো লাগে, বিশ্বাস কর। নোরা মন খারাপ করে বলল। সে যদি বলল, ধুর, এটা কোনো ব্যাপার হলো, তোদেরকে তো আরও বেশি কিউট লাগে, সেজন্য মনে হয় দ্য বেস্ট পেয়ার, তাই না অন্তরা? অন্তরা সুর মিলিয়ে বলল, একদম, আমার তো তোদের আগে থেকে ভালো লাগতো, তার উপর আজকে আবার সেম কালার ড্রেস পরেছিলি, সত্যি অসাধারণ লাগছিল। আমার কাছে বেস্ট কাপল অ্যাওয়ার্ড থাকলে তোদের হাতে ধরিয়ে দিতাম। নোরা হেসে বলল। ইস, ডিনারের পর মাত্র বিছানায় শুয়েছে নোরা, তখনই ফোনটা হাতে নিল। মেসেজ বক্স চেক করতে এক প্রকার লাফিয়ে উঠল। অনিক স্যারের রিপ্লাই। কাল যে অনিককে মেসেজ দিয়েছিল সেই রিপ্লাই এখন এসেছে। নোরার বিশ্বাস হচ্ছে না সত্যি কি অনিক স্যার তার মেসেজে রিপ্লাই করেছে। এক মুহূর্ত দেরি না করে মেসেজটি চেক করলো। এই পিচ্ছি, কি খবর? নোরা খুশিতে ডগমগ চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে চিন্তা করতে লাগলো, এই ধরনের মেসেজ অনেক লিখেছে, কেন যে বিশ্বাসই করতে পারছে না নোরা। কি রিপ্লাই দিবে সেটাও বুঝতে পারছে না। তার হাতের আঙুলগুলো থরথর করে কাঁপছে। কি মুশকিল, অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে মেসেজ লিখলো। ভালো, আপনি কেমন আছেন স্যার? প্রায় সঙ্গে সঙ্গে সিন হলো মেসেজটি, মানে অনলাইনেই আছে। প্রচণ্ড উত্তেজনায় নোরার হার্টবিট বাড়তে লাগলো। অনেক রিপ্লাই দিল, আমি ভালো, কিন্তু তুমি এখনো ঘুমাওনি কেন? আসলে মাত্র ডিনার শেষ করলাম। এত দেরিতে ডিনার? আমাদের সবার এমনই রুটিন। ও আচ্ছা, তবে বেশি রাত জাগা কিন্তু ভালো অভ্যাস না, এতে মস্তিষ্কের ওপর চাপ পড়ে, তাই জলদি ঘুমানোর অভ্যাসটা করে নিও। নোরা সাহস করে লিখলো, স্যার আপনিও তো জেগে আছেন। আমি তো জেগে আছি কাজে, এত রাতে তোমার কি কাজ? নাকি বয়ফ্রেন্ড ঘটিত ব্যাপার? নোরা এই মেসেজ দেখে হালকা লজ্জিত বোধ করলো। প্রায় সঙ্গে সঙ্গেই লিখলো, ছি ছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। অনেক বলল। সত্যি? নোরা বলল, আগে তাহলে তো রাত জাগার কোনো কারণই দেখছি না। কেন, মানুষ বুঝি শুধু প্রেমের জন্যই রাত জাগে? তাহলে আপনিও কি গার্লফ্রেন্ডের জন্য জেগে আছেন? অনেক অপ্রস্তুত হয়ে বলল, ভালোই তো কথার প্যাঁচে ফেলতে পারো দেখছি। রাত জেগে আর কোনো কাজ নেই তাই না? ঘুমাও। ধমকাচ্ছেন কেন? আপনি কি আমাকে মেসেঞ্জারেও রেহাই দেবেন না? আমি তো ভেবেছিলাম তুমি ধমকও বুঝবে না, কমন সেন্স আছে তাহলে। আবার ধর, আপনার সাথে আর কথাই বলবো না, আমি ঘুমোচ্ছি। সেটাই ভালো, ফোন রেখে ঘুমাও। ফোন নিয়ে কি ঘুমানো যায়? রেখেই তো ঘুমাবো। হ্যাঁ তাই তো। আচ্ছা, তার আগে একটা কথা বলুন তো। অনেক শুধু প্রশ্নবোধক চিহ্ন পাঠালো, কোনো শব্দ লিখলো না। নোরা বলল, আপনি আমাকে পিচ্ছি বললেন কেন? পিচ্ছিকে পিচ্ছি বলতে পারবো না? না, পারবেন না। আমি পিচ্ছি কিভাবে হলাম? আমার কাছে তুমি পিচ্ছি, তোমরা সবাই পিচ্ছি। আমার 18 বছর 4 মাস। মাত্র? এটা মাত্র মনে হলো, কত বছর হলে পিচ্ছি থাকবো না? যত বয়সী হোক আমার কাছে পিচ্ছিই থাকবে। আপনার বয়স কত? আজকে আমার 26তম জন্মবার্ষিকী ছিল। কি, আপনার 26 বছর? অবাক হলে মনে হচ্ছে? অবাক তো হচ্ছি, আপনাকে দেখে তো একদমই বোঝা যায় না যে আপনার বয়স 26। তাহলে কি বোঝা যায়? 21 কি 20? মজা পেলাম। আপনি দৈত্যের মতো হাসছেন কেন? দৈত্যের মতো কোথায় হাসলাম? এটা তো দৈত্যের মতো হাসি। রূপকথার গল্প শোনেননি? দৈত্যরা বিশাল শরীর নিয়ে ভারী শব্দে হি হো হা হা করে হাসে। হাসার সময় ওদের ভুঁড়ি নড়তে থাকে। আমি তো হি হি হো হো করে হাসিনি, হা হা করে হেসেছি। তবু আমার দৈত্যের কথা মনে পড়ছে, ভয় লাগছে। ভয় লাগার কি হলো? জানি না। তুমি কি রাতে একা ঘুমাও? না, আমার সাথে কিড্ডো ঘুমায়।
কিড্ডোকে? আমার টেডি বিয়ার। ওর শরীর অনেক মসৃণ, ওকে জড়িয়ে না ধরলে আমার ঘুমেই আসে না, তাই প্রতিদিন ওকে জড়িয়ে ধরে ঘুমাই। ঠিক আছে, তাহলে কিড্ডোকে জড়িয়ে ধরেই ঘুমাও, কিন্তু দেখো কিড্ডো যেন আবার তোমাকে জড়িয়ে না ধরে। এই মেসেজ দেখে নোরা ভয় পেয়ে একটা চিৎকার দিয়ে ফেলল, তারপর লিখল, আজব তো, আপনি আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন কেন? তুমি ভয় পাচ্ছ? আপনি তো চাইছেন আমি ভয় পাই। আমি এটা চাইছি না। অবশ্যই চাইছেন, না হলে অমন কথা কেন বললেন? আমার এখন সত্যি ভয় লাগছে, কি করব? জিকির করো, দোয়া পড়ো, আর ভয় লাগবে না। নিজে ভয় দেখিয়ে এখন আবার বলছে জিকির করতে, দোয়া পড়তে। কি অদ্ভুত! আপনি ভয় না দেখালে তো আমি ভয়েই পেতাম না। ভয় তাড়ানোর আরেকটা উপায় আছে। একটা সিগারেট ধরিয়ে শুয়ে পড়ো, আগুন দেখলে ভূত কাছে আসে না। সিগারেট ধরিয়ে শুয়ে পড়বো মানে? আমি কি সিগারেট খাই? আমাকে এক কার্টুন দিলে অথচ নিজে খাও না। আমি তো ভেবেছিলাম তোমার বাবার সিগারেটের ফ্যাক্টরি আছে। ধ্যাৎ, আর মজা নিয়েন না। ব্যাপারটার জন্য তো সরি বলেছি আমি। সব ভুলের সমাধান সরি দিয়ে হয় না নোরা। তাহলে কি করতে হবে? কিছু না, তুমি ঘুমাও নোরা, অনেক রাত হয়েছে। আপনি ঘুমাবেন না? আমি ঘুমোতেই যাচ্ছি। ঠিক আছে, চলুন একসাথে ঘুমোতে যাই। তুমি কি এ ধরনের দুষ্টুমি সবার সাথেই করো? সবার সাথে কেন করব? সবাই তো সব দুষ্টুমির যোগ্য না। অনেক লিখল, ঘুমাও নোরা, রাত কম হয়নি। আপনার কি ঘুম পাচ্ছে? মেসেজটা সেন্ড হলো, কিন্তু অনেক সময় কেটে যাবার পরও সিন হলো না। অনেক অফলাইন হয়ে গেছে। নোরা হালকা মন খারাপ হলো। অনেক হঠাৎ কনভারসেশনটা শেষ করে দিল কেন? ভালোই তো লাগছিল কথা বলতে। সারা জীবন যদি এইভাবে কথা বলে যাওয়া যেত, এই কথোপকথন হতো অনন্তকালের। নোরা বাম কাত হয়ে শুয়ে পড়ল। আজ রাতে তার ঘুম আসবে না। নোরা ক্লাসে বসে আছে। ক্লাস চলছে ফিজিক্সের। আফজাল স্যার লেকচার দিচ্ছেন, কিন্তু সেদিকে নোরার কোনো মনোযোগই নেই। তার দৃষ্টি দরজার বাইরে অনিক স্যারের বিখ্যাত লাঠিটা আজ তাদের ক্লাসে। প্রতিদিন এই সময় লাঠিটা নিতে আসে অনিক স্যার। আজকেও নিশ্চয় আসবে। এখন একটিবার দৃষ্টি বিনিময় হবে। সেই অপেক্ষার প্রহর গুনছে নোরা, কিন্তু অনেক আসছে না। অপেক্ষাও শেষ হচ্ছে না। কোচিংয়ের প্রায় সবাই মোটামুটি কালকের ঘটনাটা জেনে গেছে। অনেককে সিগারেট গিফট করার ঘটনা, অনেকে এই নিয়ে হাসি তামাশাও করেছে। আফজাল স্যারও ছাড় দেননি। কিছুক্ষণ আগে তিনিও পচালেন, বলেছিলেন, গিফটটা কিন্তু খুব দামি, সবাই এর মূল্য বোঝে না। অনেককে না দিয়ে যদি আমাকে দিতে, খুব যত্ন করে ব্যবহার করতাম। নোরা কারো কথায় কোনো মাথা ব্যথা হচ্ছে না। অনেক স্যার যে তাকে মাফ করেছেন এবং স্বাভাবিক ব্যবহার করেছেন, এটাই তার কাছে অনেক। এত সময় কেটে যাওয়ার পরও যখন অনেক আসলো না, নোরা ফেসবুকে মেসেজ পাঠালো, স্যার আপনি কি আজ এসেছেন? 5 মিনিটের মধ্যেই রিপ্লাই এলো, আসবো না কেন? তাহলে আপনাকে দেখতে পেলাম না যে? আমি গ্রাউন্ড ফ্লোরে ক্লাস নিচ্ছি, উপরে আসিনি, তাই দেখা হয়নি। আমাদের ক্লাসে তো আপনার লাঠি আছে, লাঠি নিতেও আসবেন না? না, সিঁড়ি বেয়ে উঠতে ইচ্ছে করছে না, টায়ার্ড লাগে। তাহলে আমি আপনার লাঠি নিয়ে আসি। তুমি কেন নিয়ে আসবে? তোমার না ক্লাস চলছে? কিছু হবে না, মাত্র 5 মিনিটেরই তো ব্যাপার। দরকার নেই, পরে সবাই বলবে আমি আলসেমি করে নিজের কাজ স্টুডেন্ট দিয়ে করাচ্ছি। কেউ জানবে না, আমি বলবো ওয়াশরুমে যাচ্ছি। লাঠি নেওয়ার সময় কেউ তোমাকে দেখবে না, তখন তো বুঝবেই। বুঝবে না, আমি ম্যানেজ করে নিব। লাগবে না নোরা, বাদ দাও। ভেবেছিলাম এই বাহানায় আপনার সাথে একটু দেখা হবে। আমার সাথে দেখা করে তোমার লাভ কি? লাভ আছে, অনেক লাভ, আপনি বুঝবেন না। নোরা ইচ্ছে করেই লাভের জায়গায় লাভই লিখেছে। অনেক সেটা বুঝতে পেরে বলল, তুমি ক্লাসে বসে মেসেজিং করছো, আফজাল ভাই দেখে না? দেখবে কিভাবে? আমি তো লুকিয়ে করছি। মোবাইল রেখে ক্লাসে মনোযোগ দাও, না হলে আমি আফজাল ভাইকে ফোন দিয়ে বলবো তুমি কি করছো। ঠিক আছে, রাখছি, বাই। নোরা শোনো। জি বলুন। ছুটির সময় আমি ছাদে থাকবো। নোরা ভীষণ অবাক হলো। অনেক কি চাইছে ছুটির পর ছাদে দেখা করতে? নোরা অস্থিরতা নিয়ে লিখল, আমিও আসবো। ঠিক তোমার ইচ্ছা, আমি শুধু আমারটা বললাম। এখন বাই, ক্লাস করো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মেসেজটা সেন্ড হলো, কিন্তু সিন হলো না। অনেক অফলাইন হয়ে গেছে। নোরার ভেতরে হাঁসফাঁস করছে।
অস্থির লাগা শুরু হয়ে গেছে। কখন ছুটি হবে ঘড়ির কাঁটা যেন চলছেই না। লেকচার শুনতেও বিষাক্ত লাগছে। অনেক অপেক্ষার পর অবশেষে আসলো সেই মহেন্দ্রক্ষণ। ক্লাস ছুটি হলো, সবাই ব্যাগ গুছিয়ে ক্লাস থেকে বের হচ্ছে। নোরা, অন্তরা আর সেজুতি একসাথে বের হচ্ছিল, তখন রেশমিও সেই নোরার সামনে দাঁড়ালো। অপরাধী কণ্ঠে বলল, নোরা, কালকের জন্য সরি, আমি বুঝতে পারিনি এমন হবে, প্লিজ আমাকে মাফ করে দাও। অন্তরা আর সেজুতি কিছুই বুঝলো না। নোরা বলল, তুমি কেন সরি বলছো? দোষটা তো আমারই। মানুষের কথা শুনে কিছু যাচাই বাছাই না করে কোনো পদক্ষেপ নিতে হয় না, এটা আমার শিক্ষা হয়েছে। আমি কিছু মনে করিনি। রেশমি আর বিনয়ী কণ্ঠে বলল, সরি। হ্যাঁ, স্যার কালকে তোমার সাথে যেমন বিহেভ করলো আমার খুব খারাপ লেগেছে, তাই ক্ষমা চাইতে আসলাম। আমি এমন আইডিয়া না দিলে তো তুমি এটা করতে না। এক্সট্রিমলি সরি। নোরা নকল হাসি দিয়ে বলল। রেশমি চলে যাওয়ার পর অন্তরা আর সেজুতি নোরাকে চেপে ধরল। অন্তরা বলল, ওকে। তুই এটা আগে বললি না কেন? ও না আসলে তো আমরা জানতেও পারতাম না। সেজুতি বলল, আর এত কিছু পরও তুই ওর সাথে এমন হেসে হেসে কথা বললি, আমি হলো তো সেদিনই গালে থাপ্পড় লাগিয়ে দিতাম। তুই খুব বোকা নোরা। ওর এই কথাটা সবার আগে আমাদের সাথে আলোচনা করার দরকার ছিল তোর, তাহলে কালকের মতো দিনটা দেখতে হতো না। নোরা বলল, আচ্ছা বাদ দাও না, স্যার তো কিছু মনে করেনি, উনি আমাকে মাফ করে দিয়েছে, এটাই আমার কাছে বড় ব্যাপার, আর কিছু লাগবে না। সেজুতি বলল, বাদ দেওয়া যাবে না। তুই এখনই আমাদের সাথে অনিক স্যারের কাছে যাবি। আমরা তিনজন মিলে স্যারকে রেশমির ঘটনা বলবো। নোরা বলল, কোনো দরকার নেই, আমি যাব না, বিষয়টা তো শেষ হয়ে গেছে, স্যারও সব ভুলে গেছে। তাহলে কি দরকার আবার নতুন করে সব টেনে আনার? সেজুতি বলল। তাই বলে স্যার সত্যিটা জানবে না? নোরা বলল, না, জানবে না। অন্তরা বলল, আচ্ছা থাক, বাদ দে তো, ও যখন চাইছে না তখন থাক। নোরা চল আমরা নিচে যাই। নোরা বলল, আচ্ছা শোনো, আমি না এখন যেতে পারবো না, একটু ছাদে যাব। অন্তরা বলল, ছাদে কি কাজ আছে? তোরা আমার ব্যাগটা নিয়ে নিচে চলে যা, আমি 10 মিনিটের মধ্যে আসছি। নোরা ওদের হাতে ব্যাগ ধরিয়ে ঝড়ের গতিতে ছাদে চলে গেল। সেজুতি আর অন্তরা কিছুই বুঝলো না। নোরা ছাদে উঠে দেখলো অনেক উপরে উঠে কালো ট্যাঙ্কটায় পা ঝুলিয়ে বসে আছে। অনেকের এত উঁচুতে দেখে নোরার ভেতরটা ধক করে উঠল। শব্দ করে বলল, স্যার, এটা আপনি কোথায় উঠেছেন? অনেক তাকালো, তারপর দারুণ একটা হাসি দিল। নোরা, তুমিও এসো। না না না, আমি আসতে পারবো না, আমার তো দেখেই ভয় লাগছে। অনেক হাসতে হাসতে বলল, দাঁড়াও তাহলে, নামছি। আচ্ছা থাক, আপনার নামতে হবে না, আমি আসছি। আসতে পারবে? পারবো। নোরা প্রথমে সিঁড়ি বেয়ে ওপরে উঠল, তারপর ইটের ওপর পড়া দিয়ে ট্যাঙ্কে চড়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না। অনেক হেল্প করলো, নোরার হাত ধরে টেনে উঠালো। নোরা অনেকের মতো পা ঝুলিয়ে বসে পড়লো। নিচে তাকাতে নোরার হৃদস্পন্দন আটকে যাচ্ছে, শরীরের রক্ত হিম হয়ে আসছে, সব কিছু ক্ষুদ্র মনে হচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, শরীর কাঁপছে, ঠান্ডা হাত পাও কেঁপে কেঁপে উঠছে। অনেকের অবস্থা খেয়াল করে বলল, কি হয়েছে নোরা, ভয় পাচ্ছ? নোরা অলরেডি ভয়ে ছিটিয়ে আছে, তবুও বলল, না, ভয় লাগছে না। নোরা এই কথাটা বলল কারণ অনেক তাকে এক হাত দিয়ে ধরে আছে। অনেকের স্পর্শ অনুভব করতে পেরে তার প্রতিটা মুহূর্ত দামি মনে হচ্ছে। নিচে নেমে গেলে তা আর এই সুখটা পাওয়া যাবে না। নোরার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, সেটা লক্ষ্য করেই অনেক বলল, অবশ্যই ভয় পাচ্ছ তুমি, না হলে এভাবে কাঁপছো কেন? এত ভয় নিয়ে বসে থাকার দরকার নেই, চলো নিচে নামি। না, আমি এখানেই বসে থাকতে চাই। পাগলামি করো না নোরা, তোমাকে নিয়ে এখন আমারই ভয় লাগছে। আপনি থাকলে আমার কোনো ভয় নেই, আপনি যদি বসে থাকতে পারেন আমিও পারবো। আমার তো অভ্যাস আছে, তোমার নেই। প্রথমবার আমারও ভয় লেগেছিল, তাই আমি বুঝতে পারিনি তোমার কেমন লাগছে। চলো নামো। আপনি এখানে কেন বসেন? জায়গাটা কি ভয়ঙ্কর, যদি পড়ে যান? এখানে নেটওয়ার্ক ভালো আসে, আর বললাম তো আমার অভ্যেস আছে, আমি পড়বো না, কিন্তু আর কিছুক্ষণ বসে থাকলে তুমি পড়ে যাবে। আমিও পড়বো না।
আপনার যেমন অভ্যাস আছে তেমনই আমারও আপনি আছেন। আপনি আমাকে ধরে থাকুন, তাহলেই আমার কিচ্ছু হবে না। ইউ আর লস্টেড। কিছু বলেও লাভ নেই। এখানে উঠে কি গার্লফ্রেন্ডের সাথে গল্প করেন? হোয়াট? তোমাকে কে বললো আমি এখানে উঠে গার্লফ্রেন্ডের সাথে গল্প করি? আপনিই বলেছেন। আমি কখন বললাম? মাত্রই তো বললেন এখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায়, মানে নিশ্চয়ই ফোনে কথা বলার জন্য এখানে ওঠেন। আর গার্লফ্রেন্ড ছাড়া অন্য কোনো কারণে কেউ এত কষ্ট করবে না। নোরা, তোমার কিন্তু অনেক সাহস। স্টুডেন্টদের মধ্যে তুমি ছাড়া কেউ আমার সাথে এভাবে কথা বলে না। সাহসটা তো আপনিই দিয়েছেন। তাহলে কি চাও? সাহসটা কেড়ে নিই? না না না, একদমই না। সেটা কেন চাইবো? তাহলে নিজেকে সামলাও, না হলে মরবে। মরবো কেন? তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব নেইনি আমি। এখন নামো। এই কথা বলে অনেক ট্যাঙ্ক থেকে নামতে লাগলো। নোরা বলল, একে আপনি নেমে যাচ্ছেন কেন? আমার কি হবে? আমি নামার পর তুমি নামবে। অনেক নিচে নেমে নোরাকে বলল, এসো, নামো। কিভাবে নামবো? যেভাবে উঠেছো সেভাবেই নামবে। পাথরে ভর দিয়ে নামো। নোরা তাই করছে, কিন্তু তার পা পাথর পর্যন্ত পৌঁছাচ্ছে না। নোরা বিরক্ত হয়ে গেল। উফ, আমার পা কি আপনার মতো জিরাফের পা? আমি কিভাবে পাথরে ভর দিব? তাহলে উঠবো কিভাবে? আপনি আমাকে টেনে উঠিয়েছেন। অনেক বাধ্য হয়ে হাত বাড়িয়ে দিল, বলল, আচ্ছা এসো। নোরা চোখ বড় বড় করে বলল, কোলে নেবেন নাকি? অনেক তেতে উঠল, সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিয়ে বলল, বসে থাকো, আমি মই খুঁজে আনছি। এই না 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 না, প্লিজ মই আনবেন না। আপনি মই আনতে আনতে আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। তাহলে কি করব? নোরা লাজুক মুখে বলল। যেটা করছিলেন সেটাই করুন। অনেকের গম্ভীর মুখে বলল, তাহলে মুখটা বন্ধ রেখে এসো। অনেক পাথরে পাড়া দিয়ে উঁচু হলো। নোরা অনেকের গলা জড়িয়ে ধরলো। অনেক নোরাকে পাঁচকোলা করে নিচে নামালো। এই কয়েক সেকেন্ডে নোরা সম্পূর্ণ শরীর বেয়ে বিদ্যুৎ প্রবাহিত হলো। কোনো এক সুখময় অনুভূতি, তার চোখে পানিও চলে এসেছে। হৃদস্পন্দনের গতিবেগ তুমুল। মনে হচ্ছে এই অবস্থায় মরে গেলেও তার কোনো আফসোস থাকবে না। স্কুটারে বসে নোরা কাঁপছে। কিছুক্ষণ আগে সেই সুখানুভূতি কথাটি মনে পড়তেই তার শরীর শিহরিত হয়ে উঠছে। অন্তরা নোরার শরীরের কম্পন টের পেতেই বলল, এই নোরা, কি হয়েছে তোর? কাঁপছিস কেন এভাবে? নোরার মুখে আনন্দের হাসি, চোখে উজ্জ্বল, মুখে লজ্জার ছাপ। সেই লজ্জায় তার গাল দুটো গোলাপি আভায় ভরে উঠেছে। অনেককে এত কাছ থেকে দেখার সৌভাগ্য এর আগে কখনো হয়নি তার। অনেক যখন তাকে কোলে করে নামাচ্ছিল, নোরা এক দৃষ্টিতে তাকিয়েছিল অনেকের ফর্সা গালের খোঁচা খোঁচা দাড়িতে এক নেশা জাগানো সুভাষ। তার কিছুক্ষণ কোলে থাকলে নোরা হয়তো চুমু দিয়ে ফেলতো ওই গালে। ভেবেই সে একটা চিৎকার মেরে স্কুটি থামিয়ে দিল। একটা ভ্যানের সাথে এক্ষুনি টক্কর খাচ্ছিল স্কুটিটা। একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়নি। নোরা বড় বড় শ্বাস নিয়ে হাঁপাচ্ছে। আশেপাশের মানুষ বিরক্ত চোখে তাদের দিকে তাকিয়ে আছে। ভ্যানওয়ালা বিড়বিড় করে কি যেন বলতে বলতে চলে গেল। অন্তরা বলল, এই নোরা, কি হয়েছে তোর? ঠিক আছিস? এখন তো একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। অন্তরার কাঁধ ধরে ঝাঁকাতেই হুঁশ ফিরল নোরার। সে বলল, হ্যাঁ? কি ভাবছিস? তোর কি হয়েছে? নোরার মুখে আবার সেই হাসির ঝিলিক। খুশিতে ভাসতে ভাসতে অন্তরা গলা জড়িয়ে ধরে বলল, অন্তরে, জানিস আজ কি হয়েছে? কি হয়েছে না বললে জানবো কিভাবে? আজকে অনিক স্যার আমাকে কোলে তুলেছেন। এই কথা বলেই লজ্জায় মাথা নিচু করে ফেলল নোরা। অন্তরা অবাক হয়ে নোরার মুখে কাছে এসে চিৎকার করে বলল, কি? তুই সত্যি বলছিস? হুম। কখন, কোথায়, কিভাবে? ছুটির পর ছাদে গিয়েছিলাম। ওখানে অনিক স্যারও ছিলেন। সিঁড়ির ওপর একটা কালো ট্যাঙ্ক আছে না, উনি ওখানে বসেছিলেন। আমিও উঠেছি, কিন্তু নামার সময় আর নামতে পারছিলাম না। তখন উনি আমাকে কোলে করে নামিয়েছে। সো লাকি, তোর ভাগ্যটা খুব ভালো রে নারু। কিন্তু এখনো এত খুশি হওয়ার কিছু নেই, কারণ সে যদি বলেছিল অনিক স্যারের গার্লফ্রেন্ড থাকতে পারে। এক্ষুনি তওবা কর, এসব অলক্ষণে কথা বলতে হয় না। তুই কি শিওর উনি সিঙ্গেল? যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে কি করবি? প্রশ্নই আসে না, ওনার কোনো গার্লফ্রেন্ড নেই। এত সুদর্শন হ্যান্ডসাম একটা লোক, অথচ কোনো গার্লফ্রেন্ড নেই, তাও আবার এই যুগে। এটা কি বিশ্বাসযোগ্য ব্যাপার? নোরা কঠিন গলায় বলল, তুই কি বলতে চাইছিস?
আমি বলতে চাইছি যদি ওনার গার্লফ্রেন্ড না থাকে, মানে যদি উনি সত্যি সিঙ্গেল হয় তাহলে তো ভালোই, খুব ভালো। কিন্তু সেটা সম্ভাবনা 10%, আর গার্লফ্রেন্ড থাকার সম্ভাবনা কিন্তু প্রায় 90%। তুই পার্সেন্টেজ কিভাবে বের করলি? দৈবভাবে চিন্তা করলে পার্সেন্টেজ এমন হওয়ার সম্ভাবনাই বেশি। তুই কি সম্ভাবনার অঙ্ক কষতে বসলি? আচ্ছা আমাকে বলতো, অনিক স্যার কি তোকে নিজের মুখে কোনোদিন বলেছে যে ওনার গার্লফ্রেন্ড নেই বা উনি সিঙ্গেল? না, সেটা বলেনি। আমি অনেক কায়দা করে জিজ্ঞেসও করেছি, কিন্তু উনি চালাকি করে বিষয়টা এড়িয়ে গেছেন। তার মানে গার্লফ্রেন্ড আছে, কিন্তু তোকে বলতে চায় না। বলতে চাইবে না কেন? কারণ উনি ব্যক্তিগত বিষয়ে স্টুডেন্টদের সাথে শেয়ার করা পছন্দ করেন না। সবাই তো আর আফজাল স্যারের মতো না, গড়গড় করে খালি গার্লফ্রেন্ডে গল্প বলবে আর চাপাবাজি করবে। নোরা হেসে ফেলল, তারপর বলল, নিশ্চিত হয়েই বলছি ওনার কোনো গার্লফ্রেন্ড নেই। নিশ্চিত কিভাবে হলি? গার্লফ্রেন্ড থাকলে উনি আমাকে এত লাই দিতেন না। আমি তো আকার ইঙ্গিতে বুঝিয়েছি যে আমি ওনাকে পছন্দ করি, আর উনি অবশ্যই সেটা বুঝেছেন। গার্লফ্রেন্ড থাকলে নিশ্চয়ই আমাকে ইগনোর করতেন। উনি তোকে লাই দিচ্ছেন এটাই বা কিভাবে বুঝলি? কাল আমাদের চ্যাটিং দেখালাম না তোকে, আর আজকে ছাদে যাওয়ার ঘটনাটাই ভাব। সব ভেবেই বলছি, তুই আগে ভালো মতো নিশ্চিত হয়ে নে। ওনার মতো ছেলেদের আমার কেন জানি বিশ্বাস হয় না। তোর আলভির কথা মনে নেই? তুই আলভির সাথে ওনার তুলনা করছিস? আলভি তো একটা ফ্রড। হ্যাঁ আমি জানি অনিক স্যার আলভির থেকে শতগুণে ভালো, কিন্তু তবুও ভয় হয়। সুন্দর ছেলে তো, ওদের প্যাশানই হচ্ছে 2-3টা করে গার্লফ্রেন্ড পালা। আর আলভির সাথে ওনার চেহারা কোথায় একটা মিলও আছে। আমি চাই না তুইও আমার মতো ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে বসে থাকিস। কোনো চান্সই নেই। আর আমি তোর মতো অন্ধ না। আলভিকে দেখলেই বোঝা যায় যে ও যে একটা ফ্রড মার্কা। সবাই বুঝতো, খালি তুই বুঝতি না। প্রেমে অন্ধ হয়েছিলি। এমন অন্ধ তুইও হয়ে যাস না। হব না ইনশাল্লাহ। নোরা ড্রেসিং টেবিলের আয়নায় বারবার নিজেকে দেখছে আর একাই একাই হেসে উঠছে। এখনো অনেকের ছোঁয়া ভুলতে পারছে না সে। মনে হচ্ছে অনেক এখনো তাকে ছুঁয়ে আছে। এত ভালো লাগা নিয়ে কিভাবে থাকবে সে? নোরা ঠিক করেছে পরনের জামাটা যেন সে যত্ন করে আলমারিতে তুলে রাখবে, কখনো ধরবে না, তাহলে অনেকের ছোঁয়াটা মুছে যাবে। এই ছোঁয়া কখনো সে মুছতে দিবে না। রাতে অনেক অনলাইনে আসেনি, তবুও নোরা মেসেজ দিয়ে রেখেছিল, সেই রিপ্লাই এখনো আসেনি। নোরা ঘুম আসছে, কিন্তু সে কষ্টে জেগে আছে। অনেকের সাথে কথা না বলে সে ঘুমাতে যাবে না। নোরার ইচ্ছে পূরণ হলো না। অনেক সারা রাত একবারের জন্যও অনলাইনে আসেনি। নোরা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে আবার মেসেজ চেক করলো। অনেক তখনও অনলাইনে নেই। 12 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। নোরার হালকা চিন্তা হলো। সারাদিন ছটফট করতে থাকলো, কখন কোচিংয়ে যাওয়ার সময় হবে, তাহলে অন্তত একবার অনেকের সঙ্গে দেখা হবে। এর আগে তার শ্বাসও নিতে পারছে না। অবশেষে ঘড়ির কাঁটা 4টায় পৌঁছালো। ওরা 4টার আগেই বেরিয়ে পড়েছিল। কোচিংয়ে ঢোকার সময় ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়েদের কথাবার্তা নোরার কানে আসলো। একটা মেয়ে বলছে, এই শুনছিস অনিক স্যার নাকি পা ভেঙেছে? আরেকজন বলল, এই জন্যই কি স্যার আজকে আসেনি? তুই কিভাবে জানলি? আদনান স্যারের কাছে শুনছি, ক্রিকেট খেলতে গিয়ে পা ভেঙে ফেলেছেন। নোরা এসব কথা শুনে অস্বস্তির ভাব শুরু করলো। ক্লাসে ঢোকার সময় দরজার বাইরে সেজুতি আর অন্ধনাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তোরা জানিস অনিক স্যারের নাকি পা ভেঙে গেছে? হ্যাঁ শুনছি, আর আমরা তো ওনাকে দেখতে যাওয়ার প্ল্যান করছিলাম। নোরা বলল, আমিও যাব। অন্তরা বলল, তুই এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিস কেন আর ঘামছিস কেন? এইভাবে রিল্যাক্স, পা ভেঙেছে, মরে তো যায়নি। নোরা ধমকে উঠল। সবসময় বাজে কথা, তাই না? মরবে কেন? সেজুতি হেসে ফেলল। নোরা কঠিন চোখে তাকিয়ে বলল, তুই হাসছিস? এইরকম একটা পরিস্থিতিতে হাসছিস? তুই যেমন করছিস হাসি পেয়ে গেল, সরি দোস্ত। যাই হোক শোন, আমি অনিক স্যারের বাসায় যাচ্ছি। তোরা কে কে যাবি? আয়। অন্তরা সেজুতি একসাথে বলল। আমি যাব। নোরা বলল, ঠিক আছে তাহলে চল। সেজুতি বলল, আরে 1 মিনিট, এত অস্থির হচ্ছিস কেন? তুই কি ওনার বাসা চিনিস? হ্যাঁ চিনি, একবার গিয়েছিলাম। সেজুতি বলল, আচ্ছা এক্ষুনি কেন যেতে হবে?
ছুটির পর যাই। অসম্ভব, আমি ছুটি পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আর ক্লাসেও আমার মন বসবে না। অন্তরা বলল। কিন্তু ক্লাস ছেড়ে গেলে যদি বাসে ফোন যায়? সেজুতি বলল। এক্স্যাক্টলি, আমিও সেটাই বলছি। নোরা বলল। তাহলে একটা কাজ করি, আমরা আদনান স্যারের কাছে থেকে পারমিশন নিয়ে নিই। ওনাকে একটু কনভিন্স করতে হবে। কি পারবি? সেজুতি বলল। আমি ট্রাই করব। ঠিক আছে, তাহলে চল।